টানা ভারী বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। কক্সবাজারের বন্যা কবলিত কিছু এলাকায় পানি নামতে শুরু করলেও অধিকাংশ এলাকা এখনো পানির নিচে। 7 দিন ধরে দুর্বিষহ জীবন পার করছেন লাখ লাখ মানুষ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। চট্টগ্রামের 7 উপজেলায় 10 লক্ষাধিক মানুষ পানিবন্দী। বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। একই চিত্র বান্দরবানেও। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ায় অভিযোগ বানভাসীদের। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। আমরা বাড়ি করে তাহার কোনো কুদরত নাই যে আমরা করে যে মাল সাবানা আছে সবকিছু কিন্তু পানিতে বাসায় লিয়ে গেছে। কেন্দ্রের মাঝে গেলে তাকিতে হস্ত ফুয়াইনচাইলে হস্ত তার বাদে কি নাম হয় বাথরুমের হস্ত সুবিধা নাই, টাকার সুবিধা নাই। আমাদেরকে এখান থেকে যা খাবার দেয় অল্প খাবার দেয়, আরো আনতে গেলে খাবারের জন্য গেলে ওরা আমাদেরকে আরো বকাবকি করে। আমাদেরকে হেডমাস্টারের দুর্ব্যবহার করে, আমাদেরকে বাথরুম খুলে দেয় না। আমরা মহিলারা বাজারে গিয়ে বাথরুমের জন্য সিরিয়াল দিই, স্যার আমাদের সাথে দুর্ব্যবহার করে। বন্যার আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আল জিকো। বন্যা পরিস্থিতির সার্বিক কি চিত্র দেখতে পাচ্ছেন? বানভাসীদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা নিয়ে যে অভিযোগ, তা নিয়ে কোনো তথ্য রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে গতকাল থেকেই কিন্তু পানি কিছুটা কমতে শুরু করলেও আজ সকাল থেকে টানা ভারী বর্ষণে আবারও এই কক্সবাজার চকরিয়া এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। বন্যার আটকা পড়েছেন হাজার হাজার মানুষ। তাদের দুর্ভোগ কিন্তু আরও বাড়িয়ে তুলেছে। এক সপ্তাহ ধরে টানা বৃষ্টিপাতের মধ্যে যখন আটকা পড়ার কারণে তাদের হলো আজকে এই দুর্দশা তৈরি হয়েছে। তারা যেটি বলছেন যে ত্রাণ সহায়তার বিষয়ে আসলে নিজেরাই হলো নিজেদের পরিবারের খাদ্য জোগাড়ের জন্য কিন্তু একত্রিত হয়ে সম্মিলিতভাবে তারা রান্নাবান্না করছেন এবং সেখান থেকে নিজেদের এলাকায় প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সেই খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা যেটি দেওয়া হচ্ছে সেখানে অনেকেই পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না, অনেকেই জানেন না কখন ত্রাণ কোথা থেকে দেয়া হবে। সে কারণে হলো তাদের সুস্পষ্ট যেই জানার বিষয়টি, তথ্য জানার বিষয়টি, সেটি থেকে কিন্তু তারা অনেকেই বঞ্চিত হয়। করেছি যে এই বানভাসীদের মধ্যে অনেকেই কিন্তু তাদের গবাদি পশুগুলো নিয়ে উঁচু এলাকায় চলে এসেছেন। অনেকে যেই মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের উপরে এনে সেগুলোকে নিরাপদে রাখার চেষ্টা করছেন। অনেকের বানের জলে কিন্তু নিজেদের গবাদি পশুও হারিয়েছেন, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। এবং এখানে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে 180 হেক্টর জমিতে, অর্থাৎ চকরিয়ার এই এলাকাটিতে 180 হেক্টর জমিতে এবার আমন ধানের ফলন হওয়ার কথা ছিল। তাদের যেই বীজতলা ছিল সেই বীজতলা কিন্তু সম্পূর্ণরূপে পানির নিচে তলিয়ে গেছে এবং এবার যেই লক্ষ্যমাত্রা ছিল তাদের, সেই লক্ষ্যমাত্রা আসলে কতটুকু পূরণ হবে সেটি নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছে যে তারা এখানে বানভাসী মানুষ যারা রয়েছে তাদেরকে নিরাপদে রাখতে এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কিন্তু যেমন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন, তেমনই তাদের গবাদি পশুগুলো এবং যে কৃষি কাজগুলো তারা করে থাকেন সেই কৃষিক্ষেত্রে কিভাবে পরিচর্যা করতে পারে এবং কি কি ধরনের রোগবালাই থেকে মুক্ত রাখতে পারে সেই বিষয়েও কিন্তু পরামর্শ দিচ্ছেন। তারা যেটি আশা করছেন যে এই বন্যার জল যখনই হলো নেমে যাবে তখনই কিন্তু এই বানভাসী মানুষ যারা রয়েছেন, কৃষক যারা রয়েছেন, তাদের জন্য তাদের হলো এই ফসলি জমিগুলো আবারও বীজতলা তৈরি করা হবে এবং লক্ষ্যমাত্রা যেটি রয়েছে সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী কিন্তু কাজ করার একটি পরিকল্পনার কথা তারা আমাদেরকে জানিয়েছেন। তো এর মাঝেও একটি বলি যে বন্যা হচ্ছে মানুষের যেমন ভোগান্তি তৈরি হচ্ছে, তার মাঝেও কিন্তু কিছু কিছু প্রাণী, ছোট ছোট প্রাণী, তারা কিন্তু নিজেদের পাখা মেলে ধরছেন। নতুন নতুন গাছ তাদের প্রস্ফুটিত হচ্ছে, ফুল ফুটছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। মেঘলা, জিকো, আপনাকে ধন্যবাদ।